আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা যে ভিডিওটি দেখতে চলেছেন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আজকের ভিডিওতে সমসাময়িক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিধৃত হয়েছে। আমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে সমস্ত কিছু ধরা পড়ে যাবে, আপনারা সকলে জানতে পারবেন, বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আমি 19 জুলাইয়ের আগে থেকেই নেট অফিসে কাজ করতাম, নেট অফিসে জব করতাম। এর ফাঁকে যখন সুযোগ সুবিধা হইতো আন্দোলনে যোগ দিতাম। কারণ আমার ভাইগো পশুর মতো সোরাচারা যেভাবে মারছে, এটি দেখার পর যার শরীরে রক্ত আছে বা যে মানুষটা মুসলিম ও কখনো ঘরে বসে থাকতে পারে না। অনেক জায়গায় আন্দোলনে শরীর হয়েছি, কিন্তু 5ই আগস্ট যেদিন স্বাধীন হয় দেশ, যেদিন সোরাচারা সরকার পলায় যায়, সেদিন রাত্রে নয়াবাজারে আমি গুলিবিদ্ধ হই। আমার 2টা গুলি লাগে, একটা গুলি চামড়া ভেদ করে সাইড দিয়ে চলে যায়, আরেকটা আমার এখান দিয়ে লাইগা, এই যে দেখেন এখান দিয়ে লাইগা আমার কলিজার ভিতরে ঢুকে যায়। আমার কলিজার 3 অংশ 2 অংশ কাটা ফেলাই দিয়েছে। আমি বিগত জলিমুল আমিন ফুড কলেজে বিগত 2.5-3 মাস ভর্তি ছিলাম। সেখানে তেমন কোনো কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। যতটুকু পাইছি ততটুকু হাসপাতাল থেকেই আমার যতটুকু চিকিৎসার যতটুকু লাগে অতটুকু দিছে। তারপর আমি ব্যক্তিগত আমি লাখখানিক টাকার মতো ধার দেনা করে নিছি, কারণ হাসপাতালটা আমার ওষুধ পানি দিত, আমার পিছে যারা খাটতো এগো খাওয়ান তার দিত না। সেই খাওয়ান বাবদ আমার লাখখানিক টাকার উপরে চলে গেছে। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুধু 1 লাখ টাকা অনুদান দিয়েছে। আমার ক্যাটাগরি এর মধ্যে এ বলতে কি এ আর বি বুঝি না, যার মামা চাচা খালু ভাই আছে তারা শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে বা যারা এনসিপির সাথে জড়িত আছে তারা টাকাগুলো পেয়ে গেছে। আমার এত বড় একটা ক্ষত, আমার এই যে কত বড় একটা ফাইল, আমার এভরিথিং সব ডিটেলস আছে। এগুলো থাকা সত্ত্বেও আমার জায়গা ওখানে যা ভোগান্তি হইতে হয়, ওনারা আমাদের দিকে কোনো খেয়াল রাখতেছে না। আর আমি এইভাবে এদিকে কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। আমাদের এই যে কেরানীগঞ্জের আয়াতুল্লাহ চৌধুরী সাইমন ভাইয়ের মাধ্যমে কিছুটা আর্থিক অনুদান পাইছি। ভাইয়ের জন্য হয়তো আজকে এই পর্যন্ত আসি বা ভাই এই পর্যন্ত নিয়ে আসছে। আমার গড়াই তো খাওয়ান নাই, আমার কি চাও রাখবো, বাড়ি কোনো কাজ কাম করতে পারতেছি না। এই অবস্থায় আমি আমার ফ্যামিলি চালানোর লেগে রিক্সা চালাই, 2 মাসের ওষুধ খাইতারি না, এইগুলো কত কারোর কাছে কইতারি না। এখন আমি চাইতেছি যে আমার যাতে একটা কর্মস্থল হয়, আমি যাতে আমার ফ্যামিলিটা নিয়ে হাসি খুশি জীবনযাপন করতে পারি। আমার এই অবস্থা নিয়ে আমার রিক্সা চালাইতে হয়। এই জন্য কি এই দেশের লেগে রক্ত দিছি, এই জন্য কি এই দেশের লেগে কলিজা বিলাই দিছি নিজের। আজকে যারা ভালো পর্যায়ে আছে, কদমতলীর মিনাজ ভাই, ওনার সাথে একদিন দেখা হয়েছে, উনি আমার 500 টাকা দিয়ে বিদায় করে দিচ্ছে। আর একদিন ফোন দিয়েও শিখায় নাই। উনি আমার মামলা মোকদ্দমার কথা কয়, আমি কইছি না ভাই, আমি এগুলোর ভিতরে জড়াইতে চাই না। এইগুলো যখন শুনছে তারপর থেকে আমার আর কোনো খোঁজ খবরই লয় না। এর আগে মানে এটা আশা দিচ্ছে, ওটা আশা দিচ্ছে, এটা করছে, ওটা করছে, এটা করবো, ওটা করবো। কিন্তু যখন শুনছে আমি আর এগুলোর ভিতর নাই, তখন উনি আর আমার কোনোদিন ফোনও দেয় না। আমি ফোন দিলে এও ধরে না। আমার কাছে সব এভিডেন্স আছে, আমি ওনার মেসেজ দিচ্ছি, এভিডেন্স আছে, আমি ওনার ফোন দিচ্ছি, এভিডেন্স আমার কাছে আছে। আজকে এই মামলার যে বাদী, একজন মহিলা তার সন্তানকে কেড়ে এসেছে। এই যে তার সন্তান, সোহাগ মামলার এই বাদীর ছেলে, তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছে, পুলিশ মামলা গ্রহণ করে নাই, পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। সব জায়গায় চাঁদাবাজি, শরিয়াতপুর বাস সব বন্ধ, 16 মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিপিকে সাংবাদিক সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার।
বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে। শোনেন, আমি মনে করি অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে, আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাজ, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের বাস্তবে বসো। বাংলাদেশের একজন আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ, আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে ছিল। আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয়। জালেমের গোষ্ঠী, খুনির গোষ্ঠী। শোনো, এক আবু সাঈদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 হত্যায় বিএনপির মসনাদ হয়ে গেছে। শোনো, তোমরা ভেবেছ গুম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে, এই ভয়ে তোমার সামনে সবাই মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে, দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈলমার্জন করতে পারে। অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না, সিংহ তোমার সামনে দুর্বল হবে না, আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না। ভাইয়ের আমার, আমি মানুষের বিবেক দেখছি। এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, ওরা কিভাবে বিএনপি আওয়ামী লীগ করে আমার বুঝে আসে না। ওরা শিক্ষিত নয়, ওরা জ্ঞান পাপী ছাড়া এই দুর্নীতিবাজ, ধর্ষক, খুনিদের সাথে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক, খুনের সমর্থক, চাঁদার সমর্থক, দখলদারি সমর্থক। কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে, আদর্শবান যারা আদর্শ লালন করে, যারা জাতিকে মুক্তি দিতে চায়, এই বাংলাদেশের গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায়, তারা কোনো অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না। আজকে আমরা বিবি খাড়া হয়ে গেছি। যারা সাংবাদিক তারা বিবি খাড়া, যারা বুদ্ধিজীবী বিবি খাড়া, যারা প্রশাসক বিবি খাড়া। এই বাংলাদেশকে নতুনভাবে করতে হবে, মানুষকে আদর্শবান করতে হবে। আমাদের উপায় নেই, পৌঁছে গেছি আমরা দুর্গন্ধযুক্ত, আমরা নষ্ট। এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, সংক্রমণ বেরি হয়ে গেছে। এই দলগুলির মধ্যে যারা থাকে, যারা আসছে, একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে নাই। আমার যুবক বন্ধুকে বলবো, আদর্শবান হও, নীতিবান হও। এই দেশকে বিনির্মাণ করতে হবে, এই দেশকে গড়তে হবে, মানুষকে আশ্রয় দিতে হবে, জুলুম মুক্ত দেশ করতে হবে, চাঁদা মুক্ত দেশ করতে হবে, সন্ত্রাস মুক্ত দেশ চাই। যে দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, আমার মেয়েরা ধর্ষিত হবে না, চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না। এরকম দেশের জন্য চেষ্টা করো, সাধনা করো। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন শান্তিতে মুক্তি দিতে। আলহামদুলিল্লাহ ইসলামী দল লক্ষ্য হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি, আর বেঈমানরা বুঝবে, খুনিরা বুঝবে, ধর্ষকরা বুঝবে, চাঁদাবাজরা বুঝবে কত ধানে কত চাল। বারবার গুগু তুমি খেয়ে যাও ধান,
চাপে চেপেরা। বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছো, 9-6 বুঝিয়ে ভোট গ্রহণ করেছো। এবার বাংলাদেশ সচেতন হয়েছে, কোন চাঁদাবাজদেরকে আর মানুষ ভোট দেবে না। যারা বিগত দিনে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে, যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে, যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষ বিতাড়িত করেছে, দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দেবে না ইনশাআল্লাহ। চাঁদাবাদের বিরুদ্ধে ঐক্য হবে ইনশাআল্লাহ। চাঁদাবাদের বিরুদ্ধে সবাই ঐক্য আসি ইনশাআল্লাহ। যখন যেই সময় ডাক দেওয়া হবে, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমে শুরু হয়েছিল অগ্নিসন্ত্রাস যুগ, তারপর দেখা গেল বুলডোজার যুগ, সবশেষ আসলো প্রস্তর যুগ। যে যুগে মানুষ মানুষকে পাথর চাপা দিয়ে মারে কিংবা মসজিদে ইবাদতরত অবস্থায় কুপিয়ে হত্যা করে। পুরান ঢাকার মিরপুরে দিনে দুপুরে ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যার পর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে পোস্ট দেন, প্রস্তর যুগে স্বাগতম। বিস্ময়ের ব্যাপার হলো এই প্রস্তর যুগের শাসক ডক্টর ইউনূস, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, তার কূটকৌশল বাহিনীতে আছেন হরেক রকমের বেশ কিছু মানবাধিকার কর্মী, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, অথচ তাদেরই শাসনামলে কখনো ডক্টর ইউনূসের কিংস পার্টির সদস্যরা, কখনো মিত্ররা, কখনো বা সহযোগীরা গত 11 মাস ধরে অবলীলায় চালাচ্ছেন মব সন্ত্রাস। যদিও তার দপ্তরের ভাষায় এগুলো প্রেসার গ্রুপের কাজ। আমাদের বিশ্লেষণ হলো ডক্টর ইউনূসের শাসনামলে বাংলাদেশ ফিরে গেছে প্রায় 1450 বছর আগে মাঝসানায় যুগে, যে যুগ ছিল চরম অরাজকতা, বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার অনুপস্থিতির এক সময়, যেখানে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার কোনো বালাই ছিল না। ক্ষমতাবানরা মাটিতে ফেলে দুর্বলদের পিষে ফেলতো, তাদেরকে মনে করা হতো ছোট মাছের মতো। তবে শশাঙ্কের মৃত্যুর পর শুরু হওয়া মাঝসানা যুগে বাংলায় ছিল না কোনো নোবেল বিজয়ী, মন্ত্রিসভায় ছিল না হরেক রকমের অধিকার কর্মী, আর ছিল না শক্তিশালী সেনাবাহিনী। কিন্তু বর্তমান বাংলাদেশে আছেন এমন একজন সেনাপ্রধান, যিনি বুলডোজার যুগের পরই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এনাফ ইজ এনাফ। মানুষ তখন আশাবাদীও হয়েছিল। তবে বুলডোজার যুগ থেকে মব নামক প্রেসার গ্রুপের রক্তের হোলি খেলায় প্রস্তর যুগে এসে পড়লেও সেই এনাফের প্রান্ত সীমা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে সেনাবাহিনীর উপর দেশটির সাধারণ মানুষের হতাশাও দেখা যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত 16 ঘন্টায় দেয়া দুটি পোস্টের কমেন্ট সেকশনে সাধারণ মানুষ তাদের হতাশার কথা জানাচ্ছেন। কেউ কেউ লিখেছেন আপনাদের উপর আর ভরসা নেই, কেউ স্মরণ করিয়ে দিচ্ছেন গত বছর 5ই আগস্টের পর সেনাপ্রধান দেশ ও দেশের মানুষের দায়িত্ব নেওয়ার কথা। আবার কেউ এমন পরামর্শ দিচ্ছেন প্রয়োজন হলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো কঠোর হন। এর অর্থ হলো বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে শান্তি চায়। প্রশ্ন হলো নোবেল পদকের খাঁচের মধ্যে গুম হয়ে যাওয়া শান্তির দেখা কি আদৌ মিলবে বাংলাদেশে, নাকি মাঝসানায় যুগের মতো 100 বছর ধরে অরাজকতা চলতে থাকবে? সরকার পতনের পর দায়িত্ব নিয়েছিলেন ডক্টর ইউনূস। তার দায়িত্ব নেওয়ার সময় থেকে শুরু হয় অগ্নিসন্ত্রাস। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধনের নামে দেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের বাড়ি ঘরে দেওয়া হয় আগুন। 5 ফেব্রুয়ারি স্বাধীনতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে ভাঙা হয়। উপদেষ্টা হয়ে 32 নম্বর বাড়িটি ভাঙার মতো বেআইনি কাজে প্রত্যক্ষ মদত দিয়েছে সরকারের উপদেষ্টারা। ওই রাত থেকে শুরু হয়েছিল বুলডোজার সন্ত্রাস। সে তাণ্ডবের সাথে চলতে থাকে দেশব্যাপী মব সন্ত্রাস। কখনো আদালত পাড়ায়, কখনো শিক্ষাঙ্গনে, কখনো রাত দুপুরে ঘুমন্ত মানুষের বাড়ি বাড়ি ঢুকে ফ্যাসিস্টের দোসর ধরার নাম করে চলছে তাণ্ডব। এর আগে দিনে দুপুরে রাস্তায় চাপাতি দিয়ে মানুষ কোপাতে দেখা গেছে কয়েকবার। এমনকি সন্ত্রাসীদের থানা থেকে ছাড়িয়ে আনছে ইউনূসের নিয়োগকর্তারা। দায় না তো দূরে থাক, বরং প্রেসার গ্রুপ হিসেবে সরকার এসব ফৌজদারি অপরাধীদের পিঠ চাপড়ে এসেছে। আর সেই রাষ্ট্রহীন রাষ্ট্রের চেহারাই ফুটে ওঠে পুরান ঢাকার মিরপুরের সামনের পৈশাচিক হত্যাকাণ্ডে। মব সন্ত্রাসের সব অরাজকতা সবকিছুকে ছাড়িয়ে গেছে 11 জুলাই। একদিনে এমন 3টি ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা দেখে মনে হবে ইউনূসের বাংলাদেশে নৃশংসতাই যেন নিউ নর্মাল। ঢাকার জনবহুল এলাকায় দিনে দুপুরে এক ব্যক্তিকে পিটিয়ে ইট পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে। খুনের পর মৃতের দেহের উপর নেচে উল্লাস করে হত্যাকারীরা। তার আগে মৃতকে বিবস্ত্র করে খুনিরা। গত 11 মাস ধরে শত শত মাজার সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে। নারী বিদ্বেষী চূড়ান্ত ভাষার ব্যবহার হয়েছে পাবলিক সমাবেশে। উগ্রপন্থীরা হুঙ্কার দিয়েছে, যার ধারাবাহিকতায় উগ্রবাদীদের চাপাতির আঘাতে রক্তাক্ত হয়েছেন মসজিদের ক্ষতি। খুলনার দৌলতপুরে বিএনপি নেতাকে নিজের বাসার সামনে গুলি করে রক কেটে হত্যা করা হয়েছে। সিসিটিভির ফুটেজ ভাইরাল হওয়ায় মিরপুরের নৃশংস
নৃশংস খুনের ঘটনায় সরকার কয়েকজনকে গ্রেপ্তার করে। হত্যাকারীরা যুব দলের সদস্য হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিএনপি। বিএনপির পক্ষ থেকে সেই গতানুগতিক বহিষ্কার আদেশ আসে। কেন বলছি লোক দেখানো বা গতানুগতিক, সেটি জানতে দেখে নেই ডয়েচে ভেলের এই প্রতিবেদনটি। 5 জুলাই প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় 3200 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপি নেতাকর্মী আছেন 1800 জন। তাদের মধ্যে 800 জনকে বহিষ্কার, 50 জনের পদ স্থগিত, অন্তত 700 জনকে কারণ দর্শানোর নোটিশ, 100 জনকে সতর্ক এবং 150 জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। তবে কাগজে কলমে বহিষ্কারের পরেও অনেকের দাপট একটুও কমেনি। বিএনপি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের অনেকেই আবার দলে ফিরেছেন। তাদের আবেদনের ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। ফলে সারা দেশে তুমুল দাপটে অপরাধে জড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপির চিত্র আরো ভয়াবহ। ডয়েচে ভেলে বাংলার প্রতিবেদনে বলা হয়, কেবল কারণ দর্শানোতেই সীমাবদ্ধ আছে এনসিপি। তারা কাউকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেনি। শৃঙ্খলা কমিটি অভিযোগের তদন্ত করেই যাচ্ছে, যে তদন্ত নেভার এন্ডিং। মিরপুরে টর্চার সেল খুঁড়ে চাঁদাবাজির সব প্রমাণ পেয়েও বৈষম্য বিরোধী নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের নিয়ে বৈঠক করছেন এনসিপি নেতারা। যখন সরকারের নাকের ডগায়, সরকারের নিরাপত্তায়, কখনো কখনো পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস বেড়ে রক্তের হোলি খেলা হয়ে গেছে, তখন উপদেষ্টা আসিফ মাহমুদ স্বীকার করলেন তার সরকার দেশটিকে 11 মাসের মধ্যে প্রস্তর যুগে নিয়ে গেছে। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, প্রস্তর যুগে স্বাগতম, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবে না ধন্যবাদ। তার সেই পোস্টে বেশিরভাগ মন্তব্যই ডক্টর ইউনূস সরকারের সমালোচকদের। বেশিরভাগ মানুষ বলছে অন্তর্বর্তী সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তাদের পত্রপাঠ বিদায় নিয়ে চলে যাওয়া উচিত। একজন লিখেছেন, ডক্টর ইউনূসের শাসনামলী প্রস্তর যুগে ফেরত গেলাম। খোঁজ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে উঠে আসছে মানুষের ভয়ের কথা, মানুষের নিরাপত্তাহীনতার কথা। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম পুরান ঢাকার ঘটনা নিয়ে সমকালকে বলেন, এমন বিভৎসতা তিনি আগে দেখেননি। তিনি বলেন, মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে, তরুণদের একটা অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সমাজে শৃঙ্খলা ও ঐক্য বজায় না থাকলে বিপদ আরো বাড়বে। রক্তাক্ত লাশের উপর যা হয়েছে সেটি অবর্ণনীয়। এই আচরণ চিন্তার বাইরে। দর্শকের আশঙ্কার কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন গত 25শে ফেব্রুয়ারি তার এক বক্তব্যে। জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে তার সেই বক্তব্য আলোড়ন তুলেছিল সারা দেশে। হানাহানি বন্ধ করে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছিলেন সেনাপ্রধান। করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Those last 7-8 months, I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। কিন্তু সেনাপ্রধানের সেই সুন্দর জায়গায় দেশকে রেখে যাওয়ার স্বপ্ন গত 4 মাসে দুঃস্বপ্ন হয়ে গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে জুন এই 4 মাসে সারা দেশে খুন হয়েছে 1336 জন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যে কোনো 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের তথ্য এটি। এমন নৃশংস ভয়াবহ পরিস্থিতিতে দেশের মানুষও ক্ষুব্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর যে ফেসবুক পেজ, সেখানে গত 16 ঘন্টায় 2টি পোস্ট দেওয়া হয়েছে। সেই 2টি পোস্টে মানুষ ওই পোস্টের বিষয়বস্তুর বাইরে গিয়ে নিজেদের উদ্বেগের কথা জানাচ্ছেন। একটি পোস্টে 2400 কমেন্ট করেছেন, যার 94%ই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। কেউ বলছেন সেনাবাহিনী ব্যর্থ, কেউ বলছেন আর নয়, এবার সেনাবাহিনীর শক্ত হাতে দমন করা উচিত। কারো কারো হতাশা এতটাই বেড়েছে যে 111 সরকারকে অনুসরণ করারও পরামর্শ দিয়েছেন। দর্শক, সরকার পক্ষ থেকে পরিস্থিতি বিবেচনায় প্রস্তর যুগের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের বিবেচনায় ডক্টর ইউনূসের শাসনামলকে বাংলার ইতিহাস বিচারে মাতৃসেনার যুগের সাথে তুলনা করা যেতে পারে। আমরা রাজা শশাঙ্কের কথা জানি, তার মৃত্যুর পর বাংলায় ঘোর অন্ধকার নেমে এসেছিল। শুরু হয়েছিল মাতৃসেনার যুগ। মাতৃসেনা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো মাছের মতো। মাছেদের জগতে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, যেমনটা গত 11 মাসে দুর্বল নিমিষী সবলের শিকারে পরিণত হতে আমরা দেখেছি। মাতৃসেনার যুগে বাংলায় কোনো আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার বালাই ছিল না। রাষ্ট্রীয় বিচার ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং অপরাধীকে দণ্ডদান কিংবা নিপীড়িতকে ন্যায় বিচার দেওয়ার সকল নিয়ম তখন স্থবির ছিল।
হচ্ছিল। বাংলাদেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে এই মুহূর্তে অশনি সংকেত যুক্তরাষ্ট্রের যে বাড়তি শুল্ক, এটি অর্থনীতির জন্য যেমন অশনি সংকেত, ঠিক একইভাবে অনেক ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কি শুধু বাণিজ্যিক চুক্তির মধ্যে রয়ে গেছে, নাকি এর ভেতরে এর অন্তরালে অন্য কিছু ঘটছে যা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন জড়িত? নচেত কেন বাণিজ্য চুক্তির কোনো বিষয়ের সঙ্গে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যাকে নিয়ে তুমুল বিতর্ক রয়েছে, তিনি কেন এই বিষয়ে যুক্তরাষ্ট্রে দিনের পর দিন উপস্থিত থেকে বাংলাদেশের পক্ষে অন্যতম প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং এখনো তিনি সেই কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে। আমি সে বিষয়ে পরে আসছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন যে যুক্তরাষ্ট্র যে 35% সর্বশেষ যে সিদ্ধান্ত, যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশ থেকে যে কোনো পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানির ক্ষেত্রে, এর সাথে বাংলাদেশের পোশাক পণ্য আগে থেকে 16% শুল্কের মধ্য দিয়ে রপ্তানি করে আসছিল পোশাক, তার সাথে যোগ হচ্ছে 15%, অর্থাৎ মোট 51% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হবে বাংলাদেশের সব ধরনের পণ্য, বিশেষ করে পোশাক পণ্য। এই যখন অবস্থা, তখন বিশ্বের অন্যতম বৃহত্তম যে পোশাক ক্রেতা ওয়ালমার্ট, তাদের বেশ কিছু অর্ডার স্থগিত করেছে বাংলাদেশ থেকে, যেগুলো নেওয়ার কথা ছিল। এবং আমরা জানি যে বাংলাদেশ থেকে যে পণ্য রপ্তানি হয় সারা বিশ্বে, তার 80% হচ্ছে পোশাক পণ্য। এই পোশাক পণ্যের টোটাল পোশাক রপ্তানি যোগ্য যে পোশাক পণ্য, তার 20% আবার শুধুমাত্র নেয় একা যুক্তরাষ্ট্র। প্রায় $55 বিলিয়ন পোশাক পণ্য রপ্তানি হয়, তার মধ্যে যুক্তরাষ্ট্র গড়ে $10 বিলিয়ন পণ্য নেয় প্রতি বছর। গত বছরটাও যদি বিবেচনায় নিই আমরা, 2024-25 অর্থ বছরে তারা নিয়েছে $8.4 বিলিয়ন। আমরা চিন্তা করতে পারছি এই পণ্য যদি আমরা রপ্তানি করতে না পারি, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কতটা ঝাঁকুনি পড়বে। আমরা আসি ডক্টর খলিলুর রহমানের বিষয়টিতে। এত ইম্পর্টেন্ট একটি বিষয়ে, যেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাণিজ্য উপদেষ্টা অথবা বাণিজ্য সচিব, তাদের অ্যাবসেন্সে, তারা নেই, অথচ সব ধরনের কাজ করে আসছিলেন যুক্তরাষ্ট্রের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানের কাজ এখানে কি, এর ভেতরে কি চলছে? এবং তিনি গত 16 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আসছিলেন। প্রশ্ন উঠেছে, দেশের টাকায় তিনি কেন দিনের পর দিন যুক্তরাষ্ট্রে বসে তার কনসার্নের বাইরে কোনো বিষয় তিনি এরকম মাতবাড়ি করছেন? উদ্দেশ্যটি কি? প্রশ্ন উঠেছে, মার্কিন সরকারের সাথে বাংলাদেশের নিরাপত্তা কোনো বিষয় গোপন চুক্তির পায়তারা তিনি করছিলেন কিনা? রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়া নিয়ে যে একটি আলোচনা রয়েছে, সে বিষয়ে তিনি এই শুল্ক আরোপ সংক্রান্ত আলোচনার মধ্যে নিয়ে আসছেন কিনা? যে চুক্তির কারণে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এর মধ্যে টালমাটাল হতে শুরু করেছে। আমি চীন প্রসঙ্গে পরে আসছি। আরো প্রশ্ন আসছে, তিনি কি তাহলে সত্যি মার্কিন আস্থাভাজন এজেন্ট? যদি তিনি পোশাক পণ্য রপ্তানি বিষয় বা শুল্ক আরোপের বিষয়ে প্রতিহিত করেন, তার মানে তিনি মার্কিন আস্থাভাজন এজেন্ট হিসেবে বাংলাদেশের পক্ষে কাজ করছেন? অথবা এই শুল্ক আরোপকে কেন্দ্র করে বিনিময়ে যুক্তরাষ্ট্র এমন কিছু চাইছে, যেটি ডক্টর খলিলুর রহমান হয়তো অন্যভাবে বোঝানোর চেষ্টা করছেন, যে না, শুল্ক আরোপের সঙ্গে বিষয়টি আনার দরকার নেই, আমরা অন্যভাবে এটা ডিল করতে পারি। আমরা জানি না, এই ধরনের নানান ধরনের গুঞ্জন উঠছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে গেছেন যতটুকু আমরা জানি 16 জুন। সেখান থেকে 27, 28, 29 জুন তার চীনে যাওয়ার কথা ছিল, চীনের সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের একটি সম্মেলনে, এবং তার সঙ্গে প্রধান উপদেষ্টা মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়ার যাওয়ার কথা ছিল। কিন্তু 27, 28, 29 জুন এই সফর বাতিল করা হয়। তিনি বাতিল করেছেন নাকি অন্যভাবে কিছু হয়েছে, সেটাও একটি প্রশ্ন। তার কারণ যতটুকু জানা গেছে, যেমন ইনকলাব লিখছে, যেটি বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে যে তার চীন সফর বাতিল করা হয়েছে, চীন তাকে ভিসা দেয়নি এই কারণে, বা ভিসা বাতিল করেছে। ডক্টর খলিলুর রহমান যখন যুক্তরাষ্ট্রে যান গত 16 জুন, তখন সরকারি আদেশে স্পষ্টভাবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যা জারি করা ছিল, সেই জারি করা আদেশ অনুযায়ী সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে
সরকারের দপ্তর এবং এটি সরকারি দায়িত্ব হিসেবে গণ্য করা হবে, এই কথা লেখা আছে। আদেশে আরো বলা হয়েছে সফরের নির্ধারিত সময়সীমা অতিক্রম করা যাবে না এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রোটোকল অনুসরণ করতে হবে। এই সংক্রান্ত চিঠি বিদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো হয়েছে। যদি তাই হয় যে নির্ধারিত সময়ের অতিরিক্ত কোনো সময় নেওয়া যাবে না, অর্থাৎ তাহলে 27, 28, 29 জুনের আগে তাকে যুক্তরাষ্ট্র সফর লিভ করার কথা ছিল, চীনে যাওয়ার কথা ছিল। চীন হিসাব করলেও চীন পর্যন্ত 29 জুনের উপরে তার বিদেশে অবস্থান করার কথা নয়। কিন্তু যতদূর জানি যে এ নিয়ে যখন তুমুল সমালোচনা গুঞ্জন শুরু হলো তখন তিনি মাত্র 2-4 দিন আগে সম্ভবত দেশে ফিরে এসেছেন বা 5-7 দিন আগে। দেশে ফিরে এসেও তিনি যথারীতি ভার্চুয়ালি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাণিজ্য উপদেষ্টা যখন বৈঠক করছেন সেই বৈঠকেও তিনি প্রতিনিধিত্ব করেছেন। এবং ডক্টর খলিলুর রহমান কেন চীনে গেলেন না এই বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। কেন চীন গেলেন না এটা আবার ধামাচাপা দেওয়ার জন্য এই কথা বললেন? সেখানে তো আরো প্রশ্ন যেটা প্রথমে তুললাম যে এই বিষয়ে কেন ডক্টর খলিলুর রহমান, এবং এই বিষয়ে যখন গণমাধ্যমের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কোনো কর্মকর্তার সঙ্গে, তখন তারা বলেছেন যে আমরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এবং এই যে অতিরিক্ত খরচ গত 16 জুন থেকে একেবারে জুলাই 1 তারিখ পর্যন্ত এই যে অতিরিক্ত ব্যয় ভার বহন বা কি কাজে তার এই খরচ বহন করতে হবে এই প্রশ্নের উত্তরও তারা বলেছেন এটি আমাদের জানা নাই, এটি প্রধান উপদেষ্টার কাজে লাগে। প্রিয় ভালোবাসার দর্শক শ্রোতা, আমাদের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আজকের ভিডিওটিও দেখলেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যা কিছু জানতে পারলেন, যদি কিছু আরও জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।